রোহিঙ্গা সংকট সমাধানে ডক্টর ইউনূসের ৩ প্রস্তাব, $200 কোটি দিবে যুক্তরাষ্ট্র। কাজে ফিরেছে পোশাক শ্রমিকরা, কাঁচামাল সংকটে আশুলিয়ায় ১৪ কারখানায় ছুটি। ৩ বন্দরে পড়ে আছে সাবেক সংসদ সদস্যদের আনা ৪৪ বিলাসবহুল গাড়ি, শিগগিরই নিলাম। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি সংবাদ শিরোনাম। আমন্ত্রণ ২১-এর দেশের সংবাদে আপনাদের সাথে আছে আমি দুর্গা রহমান। দর্শক, ২১-এ টেলিভিশনের সংবাদ একসাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/21e24 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/21eTV চ্যানেলে। রোহিঙ্গা সংকটের রাজনৈতিক সমাধান চান অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। জাতিসংঘের ৭৯তম সাধারণ অধিবেশনের সাইডলাইনে উচ্চ পর্যায়ের বৈঠকে সংকট সমাধানে ৩ দফা প্রস্তাবও দেন তিনি। বলেন, ৭ বছর ধরে ১২ লাখেরও বেশি রোহিঙ্গার ভরণ পোষণে সামাজিক, অর্থনৈতিক ও পরিবেশগত ক্ষতি বিবেচনায় বাংলাদেশ এখন শেষ সীমানায় পৌঁছে গেছে। নিরাপদ প্রত্যাবাসনই একমাত্র সমাধান বলে জানান তিনি। আঞ্চলিক ও আন্তর্জাতিক পর্যায়ে উদ্যোগ জরুরি বলছে মানবাধিকার কাউন্সিল। দুনি মল্লিকের টেক্সট রিপোর্টে। কক্সবাজারের উখিয়ায় ৭ বছর ধরে ১২ লাখেরও বেশি রোহিঙ্গার ভরণ পোষণ করে যাচ্ছে বাংলাদেশ। প্রতি বছর শরণার্থী শিবিরে জন্ম নিচ্ছে ৩২,০০০ শিশু। আর সম্প্রতি মিয়ানমারে সেনাবাহিনী ও বিদ্রোহী গোষ্ঠীর মধ্যে সংঘাতের জেরে আরও অন্তত ২০,০০০ রোহিঙ্গা বাংলাদেশে প্রবেশ করেছে। এই বিপুল সংখ্যক রোহিঙ্গা বাংলাদেশে শুধু সামাজিক, অর্থনৈতিক ও পরিবেশগত চাপই তৈরি করছে না, নিরাপত্তার ঝুঁকিও বাড়াচ্ছে। জাতিসংঘের ৭৯তম সাধারণ পরিষদের অধিবেশনের সাইডলাইনে রোহিঙ্গা সংকট নিয়ে উচ্চ পর্যায়ের বৈঠকে এমনটাই জানান অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বলেন, বাংলাদেশের পক্ষে এই চাপ সামলানো এখন কঠিন হয়ে পড়েছে। These culminate in a series of traditional and non-traditional security risks for us. Much of our own development gains are at stake. Clearly, Bangladesh has reached her limits. একই সঙ্গে সংকটের মূল সমস্যার সমাধান না হলে কোনো উদ্যোগই কাজে আসবে না বলেও আন্তর্জাতিক মহলকে সতর্ক করেন তিনি। Or ensuring justice, repatriation of the Rohingyas remain the only sustainable solution to the protracted crisis. বৈঠকে কি-নোট স্পিকার হিসেবে ৩টি প্রস্তাবনা তুলে ধরেন ডক্টর ইউনূস। এর মধ্যে রয়েছে কার্যকরী পন্থা নির্ধারণে জাতিসংঘ মহাসচিবকে দ্রুত সম্মেলনের আয়োজন করা, জয়েন্ট রেসপন্স প্ল্যানকে আরও বেগবান করা ও রোহিঙ্গা গণহত্যার বিচার। বলেন, সামরিক জান্তাকে জবাবদিহিতার আওতায় আনলেই মিয়ানমারে দীর্ঘমেয়াদী শান্তি ও নিরাপত্তা প্রতিষ্ঠা সম্ভব। এদিকে জেনেভায় জাতিসংঘের মানবাধিকার কাউন্সিলও মিয়ানমার পরিস্থিতি নিয়ে ব্রিফ করে, জানায় জান্তা ও বিদ্রোহী গোষ্ঠীর মধ্যে পড়ে রোহিঙ্গারা আবারও নৃশংসতার শিকার হলেও আন্তর্জাতিক মহলের সেদিকে নজর নেই। Possible reoccurrence of atrocities against Rohingya caught. তবে ইতিবাচক দিক হলো বাংলাদেশে রোহিঙ্গাদের জন্য নতুন করে $19,90,00,000 মানবিক সহায়তা ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র। দুলি মল্লিক, ডেস্ক রিপোর্ট, ২১-এ টেলিভিশন। বাংলাদেশে রোহিঙ্গা শরণার্থীদের জন্য ইস্যুতে $200 কোটি সহায়তার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। ইউএস ডিপার্টমেন্ট অফ স্টেটের প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, এই সহায়তার মধ্যে $129 মিলিয়ন দিচ্ছে দেশটির উন্নয়ন সংস্থা USAID। প্রায় $70 মিলিয়ন আসছে মার্কিন পররাষ্ট্র দপ্তর থেকে। যুক্তরাষ্ট্রের বেসামরিক নিরাপত্তা, গণতন্ত্র ও মানবাধিকার বিষয়ক আন্ডার সেক্রেটারি আজরা জিয়া এই সহায়তার ঘোষণা দেন। সহায়তার অংশ হিসেবে $129 মিলিয়ন মধ্যে প্রায় $78 মিলিয়ন মার্কিন সরকারের কৃষিপণ্য বিভাগের মাধ্যমে রোহিঙ্গাদের খাদ্য কেনা, পরিবহন ও বিতরণে ব্যবহৃত হবে। সকাল থেকে খুলেছে দেশের সব পোশাক তৈরি কারখানা।
কাজে যোগ দিয়েছেন শ্রমিকরা। কারখানাগুলোর উৎপাদনও শুরু হয়েছে পুরোদমে। তবে আশুলিয়ায় আজও বন্ধ কয়েকটি কারখানা। প্রতিনিধিদের তথ্য চিত্রে বিস্তারিত ডেস্ক রিপোর্টে। সকাল ৮টার দিকে খুলে যায় পোশাক কারখানা। তার আগে থেকেই শ্রমিকরা দল বেঁধে নিজ নিজ কর্মস্থলে যোগ দিতে শুরু করেন। কাজে যোগ দিতে পেরে স্বস্তির কথা জানান সাধারণ শ্রমিকরা। অনেকগুলো মাইনে আছে, এগুলো আমরা সব খুশি। মালিক পক্ষ শ্রমিক পক্ষ সুন্দরভাবে মেনে নিচ্ছে, আমরা সুন্দরভাবে কাজ করব। আমরা এখন ভালোভাবে কাজ করতে চাই, দেশের জন্য মঙ্গল হয় এবং মানুষ সবার জন্য মঙ্গল হয়। আমরা কোনো আন্দোলন চাই না, আমরা দাবি জানাই সবগুলো গার্মেন্টস খুলে দিক, আমরা কাজ করে খেতে চাই। আমাদের ন্যায্য অধিকার আমরা ফিরে পেয়েছি, আমরা এখন গার্মেন্টসে আমাদের সুষ্ঠুভাবে আমরা কাজ করতেছি। আর শ্রমিক নেতারা বলছেন মালিকপক্ষ 18 দফা দাবি মেনে নেয় কাজে সুষ্ঠু পরিবেশ তৈরি হয়েছে। তৃতীয় পক্ষ যেন আর অস্থিরতা সৃষ্টি করতে না পারে সেদিকে সতর্ক থাকার আহ্বানও জানান তারা। 18 দফার ভিত্তিতে শ্রমিকরা শান্তিপূর্ণভাবে গার্মেন্টস কারখানায় কাজ করবে এবং শিল্প এলাকায় একটা সুশৃঙ্খল পরিবেশ ফিরে আসবে। ওয়ার্কাররা আমাদেরকে সাথে কাজে আজকে যোগদান করার পর থেকে সেই শান্তিপূর্ণভাবে তারা কাজে যোগদান করেছে এবং শান্তিপূর্ণভাবে কাজ করতেছে। শিল্প কারখানা এলাকার পরিবেশ স্বাভাবিক রাখতে কাজ করছে শিল্প পুলিশ ও সেনাবাহিনী। সবার সাথে আমরা যোগাযোগ করে তাদের সাথে কথা বলে আমরা এগুলি খোলার জন্য আহ্বান জানাইছি এবং তারা যেন দ্রুত খুলে দেয়, আমরা সেই ব্যাপারে তৎপর আছি। এদিকে আশুলিয়ায় কাঁচামাল সংকটের কারণ দেখে বন্ধ রাখা হয়েছে 14টি কারখানা। সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে 5টিতে। খুরশিদ আলম মুকুল, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। গাজীপুরের শ্রীপুরে ঝুট ব্যবসার নিয়ন্ত্রণ নিয়ে বিএনপির 2 গ্রুপের সংঘর্ষ হয়েছে। এ সময় ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। সকালে শ্রীপুর উপজেলার 2 নম্বর সিএনবি বাজার এলাকায় এ ঘটনা ঘটে। সংঘর্ষে কয়েকজন আহত হয়েছে। সে সময় কিছু সময় ঢাকা ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে রাখা হয়। ভাঙচুর করা হয় বেশ কয়েকটি গাড়ি। খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। নিলামে উঠেছে শুল্কমুক্ত কোটায় আনা সংসদ সদস্যদের বিলাসবহুল গাড়ি। ল্যান্ড ক্রুজার মডেলের এসব গাড়ির প্রতিটির বাজার মূল্য প্রায় 8 কোটি টাকারও বেশি। হাসিনা সরকারের পতনের পর সংসদ ভেঙে যাওয়ায় বন্দর থেকে এসব গাড়ি ছাড়িয়ে তা ব্যবহারের সুযোগ কপালে জোটেনি দ্বাদশ সংসদের সদস্যদের। চট্টগ্রাম থেকে রিপোর্ট করছেন হাসান ফেরদৌস, ক্যামেরায় ছিলেন বিপ্লব মজুমদার। শেখ হাসিনা ভারতে পালিয়ে গেলে 6 আগস্ট সংসদ ভেঙে দেন রাষ্ট্রপতি। কপাল পোড়ে দ্বাদশ সংসদের সদস্যদের। আরও অনেক কিছুর মতো শুল্কমুক্ত সুবিধায় আমদানি করা বিলাসবহুল গাড়ি হাতছাড়া হয় তাদের। এভাবেই চট্টগ্রাম বন্দর কারশেডে পড়ে আছে টয়োটা ল্যান্ড ক্রুজার ও ল্যান্ড ক্রুজার প্রাডো মডেলের 44টি গাড়ি, যার বাজার মূল্য 381 কোটি টাকা। সেগুলোই এখন বিড়ম্বনার কারণ বন্দর কর্তৃপক্ষের। মেইন সমস্যা আমাদের যেটা করে সেটা হচ্ছে যে আমাদের একটা গুরুত্বপূর্ণ স্পেস এগুলো দখল করে রাখে। তো সেজন্য এটা যত দ্রুত অকশন হয় তত চট্টগ্রাম বন্দরের জন্য এটা লাভ আর কি। গাড়িগুলো খালাসে এর মধ্যেই আইনি নোটিশ দেওয়া হয়েছে আমদানিকারকদের। বন্দর কর্তৃপক্ষ আমাদেরকে এটা অবগত করে যে এই পণ্যটা আসছে, এটা এখন পর্যন্ত খালাস হচ্ছে না। তখন আমরা এর পরবর্তীতে আমরা সেই পণ্যের আমদানিকারক আমরা একটা নোটিফিকেশন দিই। এটা আইনগতভাবে তাকে আমাকে 2 বার তাকে তাগিদপত্র বা নোটিফিকেশন আমার দেয়া লাগে। 2022-23 অর্থ বছরে শুল্কমুক্ত গাড়ি আমদানিতে 816 কোটি টাকার আর্থিক সুবিধা নেন সংসদ সদস্যরা। চলতি অর্থ বছরের 30 মার্চ পর্যন্ত নেন 351 কোটি টাকা। শুল্কমুক্ত কোটায় এইসব গাড়ি আমদানি করেছিল শেখ হাসিনা সরকারের পার্লামেন্ট সদস্যরা। 5 আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পরে এইসব গাড়ি আর ছাড়িয়ে নিতে পারেনি চট্টগ্রাম বন্দর থেকে। সামরিক সরকার HM এরশাদ এমপিদের খুশি করতে 1987 সালে প্রথম শুল্কমুক্ত গাড়ি আমদানির সুবিধা দেন। 2007 সালে তত্ত্বাবধায়ক সরকার বিধানটি বাতিল করলে 2009 সালে আওয়ামী লীগ ক্ষমতায় এসে বিধানটি আবার চালু করে। এতে গেল 15 বছরে সরকার রাজস্ব হারায় 5,147 কোটি টাকা। বিলাসবহুল এইসব গাড়ি আমদানিকারকদের মধ্যে রয়েছেন সাবেক মন্ত্রী ডক্টর আব্দুর রাজ্জাক, মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, মোহাম্মদ আলী আরাফাত, সাকিব আল হাসান, সাবেক ডেপুটি স্পিকার শামসুল হক টুকু, চিত্রনায়ক ফেরদৌস, ব্যারিস্টার সাইদুল হক সুমন, বিএনপি থেকে আওয়ামী লীগে যোগ দেয়া শাহজাহান ওমর। হাসান ফেরদৌস, 21 টেলিভিশন, চট্টগ্রাম। একটা বিরতি নিচ্ছি, যখন ফিরছি তখন অন্যান্য সংবাদের সঙ্গে আরও থাকবে। চট্টগ্রামে গান গেয়ে যুবককে পিটিয়ে হত্যা, 3 জন গ্রেফতার।
আবার আমন্ত্রণ ২১-এর দেশের সংবাদে। চট্টগ্রামে গান গেয়ে সাদাত হোসেন নামে এক যুবককে পিটিয়ে হত্যা ঘটনায় জড়িত ৩ আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। নগরীর বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে ফরাদ হোসেন জুয়েল, সালমান ও আনিসুর রহমান ইফাতকে গ্রেফতার করা হয়। সংবাদ সম্মেলনে পুলিশ জানায় এ ঘটনায় ২০ জনের মতো জড়িত ছিল। ছিনতাইকারী সন্দেহে নিহত সাদাতকে পিলারের সাথে বেঁধে দফায় দফায় মারা হয়। অপরাধীরা চট্টগ্রাম ছাত্র জনতা ট্রাফিক নামে একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ খুলে নানা রকম অপরাধ করত বলেও জানায় পুলিশ। ঢাকা বিশ্ববিদ্যালয়ে মানসিক ভারসাম্যহীন যুবক তোফাজ্জলকে পিটিয়ে হত্যার ঘটনায় ফজলুল হক মুসলিম হলের প্রভোস্ট শাহ মোহাম্মদ মাসুম সহ ১৫ জনের নামে আদালতে মামলা হয়েছে। ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আক্তারুজ্জামানের আদালতে এই মামলা করেন তোফাজ্জলের বোন আসমা আক্তার। আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কর্তৃক এই ঘটনায় শাহবাগ থানায় দায়ের করা মামলা অনুসরণ করতে বলেছেন। গত ১৮ সেপ্টেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয়ের SM হলের সামনে চোর সন্দেহে তোফাজ্জল হোসেনকে পেটানো হয়। পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে মৃত ঘোষণা করেন চিকিৎসক। ১৫ জনকে আসামি করেছি। এখানে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন কোনোভাবে এই হত্যাকাণ্ডের দায় এড়াতে পারে না। যদি জিয়ার মামলায় আপনাদের আসামির সাথে এখানে যারা আসামি আপনারা যারা করেছেন সব কিছু যদি ঠিকঠাক থাকে তাহলে দুটো একসাথে চলতে পারে। আমি চাই যে ওর মতো এরকমের নির্মম মৃত্যু কারো যেন না হয়, কারণ একটা মানুষকে 4টা ঘন্টা সাপের মতো পিটাই পিটাই মারা, এটা মানুষের কোনো মানুষ করতে পারে না। সাবেক শিল্পমন্ত্রী নুরুল মজিদ মাহমুদ হুমায়ুনের রিমান্ড নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। তাকে নরসিংদীর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে 5 দিনের রিমান্ড আবেদন করে তদন্ত কর্মকর্তারা। বিচারক রাকিবুল ইসলামের আদালতে শুনানি শেষে রিমান্ড নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন। একই সাথে তাকে জেল গেইটে জিজ্ঞাসাবাদের অনুমতি দেন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন সহ স্থানীয় আওয়ামী লীগ সহ বিভিন্ন নেতা কর্মীদের অভিযুক্ত করে মাধবদী থানায় হত্যাসহ অন্যান্য অভিযোগে মামলা করা হয়। ভোরে রাজধানীর গুলশান থেকে তাকে গ্রেফতার করে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী। বাড্ডা থানার পৃথক হত্যা মামলায় দীপমণি, আনিসুল হক, সালমান, জুনায়েদ পলক ও মোজাম্মেল বাবুকে নতুন করে গ্রেফতার দেখানো হয়েছে। সকালে সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, সাবেক প্রধানমন্ত্রীর উপদেষ্টা সালমান এফ রহমান, সাবেক ICT প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক, সাবেক সমাজ কল্যাণ মন্ত্রী দীপমণি এবং সাংবাদিক মোজাম্মেল হক বাবুকে ঢাকার CMM আদালতে তোলা হয়। বাড্ডা থানায় দায়েরকৃত 3টি পৃথক হত্যা মামলায় আসামিদেরকে এজাহারভুক্ত আসামি হিসেবে নতুন করে গ্রেফতারের আবেদন করে পুলিশ। উভয় পক্ষের শুনানির পর আসামিদের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত। 3টি হত্যা মামলার মধ্যে দীপমণিকে 3টি, সালমান এফ রহমানকে 2টি, আনিসুল হককে 2টি, জুনায়েদ আহমেদ পলককে 2টি ও মোজাম্মেল হক বাবুকে 1টি মামলার আসামি করা হয়েছে। ছাত্র জনতার আন্দোলনে হামলার অভিযোগে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক সজিবুর রহমানকে গ্রেপ্তার করেছে র্যাব। মধ্যরাতে নরসিংদীর রায়পুরা থেকে যৌথ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। সজীবের বিরুদ্ধে সিলেটের কোতোয়ালি থানায় নাশকতা সহ কয়েকটি মামলা রয়েছে। সজিবুর রহমানের বাড়ি নরসিংদীর রায়পুরার দুকুন্দিচর গ্রামে। সহিংস ঘটনার 5 দিন পর রাঙামাটি ও খাগড়াছড়িতে জনজীবন পুরোপুরি স্বাভাবিক হয়ে উঠেছে। রাঙামাটিতে দোকানপাট খুলেছে, সাপ্তাহিক হাট বাজারে ক্রেতা বিক্রেতাদের সমাগম ঘটেছে, সব ধরনের যানবাহন স্বাভাবিকভাবে চলেছে। এদিকে হামলার প্রতিবাদে রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অনির্দিষ্টকালের জন্য ক্লাস ও পরীক্ষা বর্জনের ঘোষণা দিয়েছে। অন্যদিকে খাগড়াছড়িতেও মানুষের স্বাভাবিক হয়েছে জীবনযাত্রা, জনজীবনে ফিরেছে স্বস্তি, রাস্তাঘাটে স্বাভাবিক হয়েছে যান চলাচল।
কক্সবাজারে দুর্বৃত্তদের গুলিতে নিহত সেনা কর্মকর্তা তানজিমের মরদেহ টাঙ্গাইলের গ্রামের বাড়িতে দাফন করা হয়েছে। বিকেলে তার মরদেহ হেলিকপ্টারে টাঙ্গাইল সদরে আনা হয়। স্থানীয় বোয়ালি মাদ্রাসা মাঠে বাদ আসর জানাজা অনুষ্ঠিত হয়। অংশ নেন পরিবারের সদস্যরা, ঊর্ধ্বতন সেনাবাহিনী অফিসার সহ সর্বস্তরের মুসল্লিরা। জানাজা শেষে সেনাবাহিনীর একটি চৌকস দল গার্ড অফ অনার প্রদান করে। ভরা মৌসুমেও চাঁদপুরের বাজারগুলোতে নেই ইলিশ। এতে আড়তে এবং স্থানীয় বাজারে ইলিশ বিক্রি হচ্ছে চড়া দামে। পাইকাররা বলছেন আশানুরূপ ইলিশ আসছে না মাছঘাটে। চাঁদপুর প্রতিনিধি নিয়ামত হোসেনের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। এ চিত্র চাঁদপুরের অন্যতম মৎস্য অবতরণ কেন্দ্র বড় স্টেশন মাছঘাট পাইকারি বাজারের। বাজারে ইলিশের চেয়ে ক্রেতার সংখ্যাই বেশি। রূপালী ইলিশ কিনতে এসে ক্রেতা হয়ে যাচ্ছেন পর্যটক। গ্রাহক বাড়ছে কিন্তু ইলিশ তো কম, যার ধরুন এমনিতেই রেট বেশি মনে হয়। সেই আজ থেকে 2 মাস 3 মাস আগে যেভাবে রেট ছিল এখনো সেভাবে। আসছি ব্রাউনবাড়িয়া থেকে ইলিশ ঘাটে মাছ কেনার জন্য। এখন আসলে কি মাছের দাম মোটামুটি অনেক বেশি, এজন্য ঘুরে দেখতেছি কমে পাওয়া যায় কিনা, কিন্তু আসলে তো কমের কোনো সম্ভাবনা দেখতে পারতেছি না। ঢাকা থেকে ইলিশ মাছ কেনার জন্য আসলাম, এসে দেখি ঢাকার বাজারে 1400-1500 টাকা কেজি, এখানে 1700-1800 টাকা কেজি, এখানে আরো দাম বেশি। অনেকে ইলিশ না নিয়ে ফিরছেন খালি হাতে। বিক্রেতারা বলছেন মৎস্য অবতরণ কেন্দ্রে নেই আশানুরূপ আমদানি। এছাড়া ভারতে ইলিশ রপ্তানির খবরেও বেড়েছে দাম। যেরকম যেই পরিমাণ ইলিশ হতো অন্য সিজনে, কিন্তু ওই পরিমাণ ইলিশ মাছ হইতেছে না। নদীতে মেসতে জেলেরা মাছ পাচ্ছে না, এজন্য বাজার বেশি, আমাদের আয়ত্তের বাইরে এবং বাজার অনেক বেশি। সরবরাহ যদি এই পরিমাণ থাকে দাম বাড়ার সম্ভাবনা খুব বেশি। আর যদি আপনার ইলিশের উৎপাদন সরবরাহ যদি আরো বাড়ে সামনে, তাহলে দাম আশা করি কমবে বলে আমরা বিশ্বাস করি। চাঁদপুরে বর্তমানে 1 কেজি বেশি ওজনের ইলিশ বিক্রি হচ্ছে 2000 টাকা কেজি দরে, আর 1 কেজি ওজনের ইলিশ বিক্রি হচ্ছে 1700 থেকে 1800 টাকায়। খুরশিদ আল মুকুল, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। শেষ করছি 21 দেশের সংবাদ। তবে যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি সংবাদ শিরোনামগুলো আরও একবার। রোহিঙ্গা সংকট সমাধানে ডক্টর ইউনূসের 3 প্রস্তাব, $20 কোটি দিবে যুক্তরাষ্ট্র। কাজে ফিরেছে পোশাক শ্রমিকরা, কাঁচামাল সংকটে আশুলিয়ায় 14 কারখানায় ছুটি। চট্টগ্রাম বন্দরে পড়ে আছে সাবেক সংসদ সদস্যদের আনা 44 বিলাসবহুল গাড়ি, শিগগিরই নিলাম। সর্বশেষ সংবাদ জানতে ডায়াল করুন 2021 নম্বরে, আর ভিজিট করুন 21-tv.com এই ওয়েবসাইটে। ফেসবুকে ভিজিট করতে পারেন www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/21etv চ্যানেলে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ সন্ধ্যা 6টা 55 দেখার আমন্ত্রণ রইল 21-এর সাথে।